বিশ্বের সব দেশের উপর নতুন করে 10% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট ট্রাম্পের একতরফা শুল্ক আরোপকে অবৈধ ও এখতিয়ার বহির্ভূত বলে ঘোষণা দেওয়ার পর অসন্তোষ জানান ট্রাম্প। তিনি বিচারকের রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলেন। একই সঙ্গে নতুন করে শুল্ক বসানোর ঘোষণাও দেন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের ওপর 10 থেকে 50% শুল্ক আরোপ করেছিলেন। শুক্রবারে ট্রাম্পের এই একতরফা শুল্ক আরোপকে অবৈধ বলেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ওই রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা এখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার ওই নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এখতিয়ার নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেয়। তবে আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এ সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। এছাড়া হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, সব দেশের পণ্যের আমদানিতে বিদ্যমান শুল্কের ওপর বাড়তি 10% শুল্ক আরোপ করবেন। আমরা সরাসরি সবকিছুর উপর 10% হারে শুল্ক আরোপ করেছি। এটা করাই ছিল একদম সঠিক সিদ্ধান্ত এবং সেটাই কার্যকর হচ্ছে। এর ফলে আমাদের দেশে অনেক অর্থ আসছে। এরপর প্রায় 5 মাসের একটি সময়কালে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজন হলে শুল্ক আরোপ করা যায়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এ রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। তবে প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। সৃষ্টি ঘটক, 71। এদিকে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়ার মধ্যে একটি চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই চুক্তির আওতায় ইন্দোনেশিয়া তাদের বাজারে 99% বেশি মার্কিন পণ্যের উপর থেকে বাণিজ্য বাধা অপসারণ করবে। এদিকে চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এটি আমেরিকান জনগণের স্বার্থ রক্ষার পাশাপাশি দীর্ঘদিনের বাণিজ্য বাধাগুলো ভেঙে ফেলবে। অন্যদিকে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী বলেন, চূড়ান্ত চুক্তিটি দুপক্ষের জন্যই লাভজনক হবে। ইরানে সীমিত আকারে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তিতে সম্মত হতে চাপ সৃষ্টির অংশ হিসেবে এমনটা ভাবছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মার্কিন প্রেসিডেন্ট বলেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে কয়েক সপ্তাহ ব্যাপী একটি টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এক্ষেত্রে ইরানের নিরাপত্তা স্থাপনা ও পারমাণবিক অবকাঠামোতে হামলা অন্তর্ভুক্ত থাকতে পারে। ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই পরিকল্পনার অংশ হতে পারে। সম্প্রতি স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে ইরানের সামরিক ঘাঁটির নানা কার্যক্রম। এসব ছবি বিশ্লেষণ করে দেখা যায়, দেশটির নতুন নির্মাণ, কংক্রিটের সুরক্ষা, ঢাল এবং ভূগর্ভস্থ প্রবেশ পথ বন্ধের মতো নানা পদক্ষেপ নিচ্ছে। আর এ থেকে ধারণা করা হচ্ছে, মার্কিন হামলার আশঙ্কায় ইরান নীরবে তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনায় সুরক্ষা বাড়াচ্ছে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত পারচিন দেশটির সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর একটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, প্রায় 2 দশক আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয়েছিল, যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
2024 সালের অক্টোবরে ইসরায়েলের একাধিক হামলায় পার্চিনের একটি ভবন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। 6 নভেম্বরের স্যাটেলাইট ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণ করা হয়েছে। 14 নভেম্বরের ছবিতে বড় ভবনের উপর কংক্রিটের ছাদ বসানোর দৃশ্য স্পষ্ট হয়, কিন্তু এরপর 13 ডিসেম্বরের চিত্রে স্থাপনাটি আংশিকভাবে ঢেকে যেতে দেখা যায়। আর 16 ফেব্রুয়ারির সর্বশেষ ছবিতে স্থাপনাটি প্রায় অদৃশ্য। বিশেষজ্ঞদের ধারণা, কংক্রিটের সুরক্ষা কাঠামোর আড়ালে সেটিকে মাটির নিচে লুকিয়ে ফেলা হয়েছে। ইরানের 3টি ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্রের একটি ইস্পাহান। গত বছর জুনে যুক্তরাষ্ট্র এখানে বোমা হামলা চালায়। জানুয়ারির শেষ দিকে তোলা ছবিতে দুটি সুড়ঙ্গের প্রবেশদ্বার মাটিতে ঢেকে দেয়ার প্রমাণ মিলেছে। এখন ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্সটির সব প্রবেশপথই মাটির নিচে। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম এই ভূগর্ভস্থ এলাকাতেই সংরক্ষিত। এছাড়াও বাকি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর দিকে নজর বাড়িয়েছে তেহরান। সম্ভাব্য হামলা মোকাবেলায় নিরাপত্তা জোরদার করেছে দেশটি। কাঠামোগত সুরক্ষা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই নির্মাণ ও সুরক্ষা জোরদার কার্যক্রম শুধুই ক্ষয়ক্ষতি মেরামত নয়, বরং ভবিষ্যৎ সম্ভাব্য হামলা ঠেকাতে কৌশলগত প্রস্তুতির অংশ হতে পারে। তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার নতুন কোনো সামরিক বা পারমাণবিক কর্মসূচির কথা স্বীকার করেনি। আরাফাত ইসলাম, ৭১। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদ বাহরাইনের একটি ঘাঁটি থেকে কয়েকশো সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর জানায় নিউ ইয়র্ক টাইমস। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার জেরে তেহরানের পাল্টা হামলার আশঙ্কায় মার্কিন ঘাঁটিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ, সেখানে প্রায় 10,000 সেনা রয়েছে। এছাড়া বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন বাহিনীর 5ম নৌবহরের দপ্তর রয়েছে। এই দুই দেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। ইরান ও আশপাশের অঞ্চলের দায়িত্বে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 33 সেন্ট বা 0.5% বেড়ে দাঁড়িয়েছে $71.99। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দাম 62 সেন্ট বা 0.9% বেড়ে হয়েছে $67.05। মূলত হরমুজ প্রণালীকে ঘিরে উজবেক তেলের বাজারকে অস্থির করে তুলেছে। ইরানের নিকটবর্তী এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। তবে এই ধারা অব্যাহত থাকলে টানা 3 সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক ভিত্তিতে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা সংকটের মুখে পড়তে পারে, আর দামও তখন হু হু করে বাড়বে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ অন্তত 12 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 25 জন। লেবাননের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার রিয়াক শহরের একটি বহুতল ভবনে চালানো হামলায় 10 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের সিদান শহরের পাশে অবস্থিত আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় আরও অন্তত 2 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বেকা উপত্যকার বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। 2024 সালে নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়। তারপরও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইন্দোনেশিয়া, মরক্কো, কসবো সহ 5টি দেশ গাজায় সেনা পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন আইএসএফ-এর কমান্ডার। ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত বোর্ড অব পিসের সভায় আইএসএফ-এর কমান্ডার এই তথ্য জানান।
হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গাজা পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এ বাহিনীতে সেনা পাঠাতে চাওয়া বাকি দুটি দেশ হল কাজাখস্তান ও আলবেনিয়া। আইএসএফ এর প্রধান করা হয়েছে মার্কিন সেনাবাহিনীর জেনারেল জাসপার জেফার্সকে। গত বৃহস্পতিবার তিনি জানান এই মিশনে ইন্দোনেশিয়ার কন্টিনজেন্ট ডেপুটি কমান্ডার হবে। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের বৈঠকে জেফার্স বলেন, এমন প্রাথমিক পদক্ষেপগুলোর মাধ্যমে গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় অন্তত 50 জন নিহত হয়েছেন। অপহরণ করা হয়েছে অনেক নারী ও শিশুকে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের তুঙ্গান দুৎসে গ্রামে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলে এই হামলা। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারীরা মোটরসাইকেলে করে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়ে ও বাড়িতে আগুন দেয়, সেই সাথে বাসিন্দাদের তুলে নিয়ে যায়, আর যারা পালানোর চেষ্টা করে তাদের উপর গুলি চালায়। দেশটির উত্তরাঞ্চলে সম্প্রতি ডাকাতি ও অপহরণের ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনা পুরো উত্তর নাইজেরিয়ায় নিরাপত্তাহীনতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সুদানের দক্ষিণ কোরদোফান রাজ্যে আরএসএফ নামে একটি বিদ্রোহী গ্রুপের ড্রোন হামলায় অন্তত 3 জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় শুক্রবার এই তথ্য জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাকের একটি বহর কারতালা এলাকা থেকে কাদুগলি ও ডিলিং শহরের দিকে যাওয়ার পথে এই হামলার শিকার হয়। এদিকে সুদান ডক্টরস নেটওয়ার্ক এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মানবিক কর্মীদের সুরক্ষা সংক্রান্ত সব ধরনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি আরও জানায়, গত 1 মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে আল রাহাত শহরে জাতিসংঘের একটি ত্রাণ বহরে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এই ধারাবাহিক হামলা মানবিক কার্যক্রমের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার অঙ্গরাজ্যের আইনসভায় এ সংক্রান্ত বিল পাশ হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত ফ্লোরিডা আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর রাখার প্রস্তাবটি অনুমোদন করেছে। বিলটি ইতোমধ্যে রিপাবলিকান সদস্যদের সমর্থনে পাশ হয়েছে, তবে চূড়ান্তভাবে নাম পরিবর্তনের জন্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন প্রয়োজন হবে। এর আগে ট্রাম্প নিউ ইয়র্কের পেন স্টেশন ও ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব তুলেছিলেন, তবে সেসব উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কলকাতায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা ও চেতনা সমিতি রাস্তায় আলপনা, আলোচনা ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি পালন করেছে। এবার সংস্কৃতির রাজধানী কলকাতা বরাবরই ভিন্ন ঘরানায় ভাষা দিবস পালন করে। কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজে আলোচনা, আবৃত্তি ও নানা আয়োজনের মাধ্যমে ভাষা দিবস পালিত হয়। এছাড়া কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসেও পালিত হয় ভাষা দিবস। অন্যান্য বারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে ভাষা ও চেতনা সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কুয়েতে বিভিন্ন উৎসব এবং রমজান আসলে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়ে যায়। ব্যবসায়ীরা কে কত কম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে বিভিন্ন মার্কেটে তা নিয়ে রীতিমতো চলে ছাড়ের প্রতিযোগিতা। এর প্রতিযোগিতায় পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। সহকর্মী সাদেক রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। কুয়েতে রমজানে ক্রেতাদের আকৃষ্ট করতে আলোকসজ্জা সহ নানাভাবে সজ্জিত করা হয় ব্যবসা প্রতিষ্ঠান। রমজান আইলে বাংলাদেশের দাম বাড়ায় দেয়, রোজা আইলে সবকিছু দাম বাড়াইয়া দেয়, আর হইলো সিন্ডিকেট করে, ডুপ্লিকেট ভেজাল দেয়। বিদেশে কোনো ভেজাল নাই, রোজা আইলে দাম কমায় দেয়, সবকিছু করে সব মালের দাম কমায় দেয়। বিদেশে অনেক সুযোগ সুবিধা, বাংলাদেশে এই সুযোগ সুবিধা নাই। এছাড়া এখানকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকে নানা ছাড়ের অফার। লিফলেট বিতরণ করা হয় জনসমাগম স্থানগুলোতেও। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলো মুখরিত থাকে ক্রেতাদের ভিড়ে। পাশাপাশি অনলাইনে ক্রেতাদের জন্য রাখা হয় বিশেষ ছাড়ের ব্যবস্থা। নতুন একটা সরকার, বিএনপি সরকার গঠন করেছে, তারা যদি এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার দিকে একটু লক্ষ্য রাখে, তাহলে আমার দেশের মানুষগুলাও সুখে শান্তিতে একটু দুবেলা খেটে খেয়ে
মানুষ বাঁচতে পারবে। সরকারের কঠোর নজরদারি, ভোক্তা অধিকার সহ সরকারের একাধিক সংস্থার লোক নিয়মিত পণ্যের মান, দাম যাচাই, বাজার পর্যবেক্ষণ করে থাকে। কোনো ধরনের অসঙ্গতি দেখলে করা হয় জরিমানা, দেয়া হয় সতর্কবার্তা। একই ভুল পরবর্তীতে করলে বন্ধ করে দেয়া হয় প্রতিষ্ঠান, পাশাপাশি করা হয় বড় অঙ্কের জরিমানা। কেনাকাটা করতে ভালো, তার এখানে বলদিয়া চেক আসে, তদারকি করে, কোনো জিনিসের দাম এখানে বেশি কেউ নিতে পারে না। সেম জিনিসটা যদি আমাদের দেশে এরকম হতো তাহলে আমাদের দেশের জনগণের জন্য ভালো হতো। এখানকার কোম্পানিগুলো ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে, যার ফলে স্থানীয় নিয়ম মেনে স্বস্তিতে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। মেধা, সততা ও পরিশ্রমে গড়ে তুলছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সৃষ্টি হচ্ছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীদের কর্মসংস্থান। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।